গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে কোনো দল নির্বাচিত হয়ে সরকার গঠন করে, আবার কোনো দলকে বসতে হয় বিরোধী আসনে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটা সময় 34 বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট, এবং গত 2011-তে যে পরিবর্তন এবং পরিবর্তনের সরকারের পর এই মুহূর্তে ক্ষমতা তৃণমূল কংগ্রেস, এবং সে সময় বিরোধী যারা প্রধান বিরোধী ছিল তারা কিন্তু এই মুহূর্তে শূন্যে নেমে গেছে। অর্থাৎ যেই সরকারের হাতে গণতান্ত্রিক ব্যবস্থায় 34 বছরের ক্ষমতা দখলের রেকর্ড ছিল, তাদের এই শূন্যে নেমে যাওয়া কিন্তু অত্যন্ত একটা চাঞ্চল্যকর বলা যেতে পারে। তার কারণ আমরা জানি এই বামফ্রন্ট 34 বছর যে ক্ষমতা ছিল, একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল থাকলেও তেমন কোনো দুর্নীতি কিন্তু অভিযোগটা তুলতে পারেনি প্রধান বিরোধী। কিন্তু দেখা যাচ্ছে এই যে শূন্যে নেমে যাওয়া, সেখান থেকে দাঁড়িয়ে শূন্যে নেমে যাওয়ার পরেও যেভাবে লড়াইটা তারা করছেন ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু কোনো মতেই কিন্তু পারছেন না ঘুরে দাঁড়াতে। কেন পারছেন না? সিদ্ধান্তহীনতা। সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার একটা রেকর্ড কিন্তু রয়েছে রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট সরকারের হাতে। অর্থাৎ দীর্ঘ 34 বছর কিন্তু ক্ষমতা ছিলেন, এবং ক্ষমতায় থাকার ফলে একাধিক অভিযোগ কিন্তু ছিল, কিন্তু তেমন কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু ছিল না। এবং আমরা জানি শেষ মুখ্যমন্ত্রী অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু এই বামফ্রন্টকে বদলে দিয়েছিলেন। কারণ এই বামফ্রন্ট কৃষি শ্রমিকদের নিয়ে রাজনীতি করতেই কিন্তু পছন্দ করতো, কিন্তু সেইখানে দাঁড়িয়ে বুদ্ধদেববাবু স্লোগানটাই বদলে দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু দেখা যায় এরপরে 2011 সালে কিন্তু এই সরকারের বদল ঘটে, পরিবর্তন ঘটে, এবং তারপরে প্রধান বিরোধী থাকলেও কিন্তু গত 2019-এ শূন্য, 2021-এও শূন্য, এবং 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু শূন্যে নেমে গেছে। ফলে এখানে দাঁড়িয়ে বামফ্রন্ট কিন্তু ঘুরে দাঁড়ানোর বারবার চেষ্টা করলেও পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? সিদ্ধান্তহীনতা। তার কারণ আমরা জানি 2011-তে যে তৃণমূল কংগ্রেস যে সরকার গঠন করে, তারপরে যে চিট ফান্ড কেলেঙ্কারি ছিল, সেখানে কিন্তু আন্দোলনের মুখ ছিল কিন্তু এই বামপন্থীরাই। অর্থাৎ বামফ্রন্টই কিন্তু আন্দোলন সংগঠিত করেছিল। পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সে আন্দোলন ছিল কিন্তু এই বামপন্থীদের। এবং আমরা জানি ডিএ আন্দোলন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে ডিএ আন্দোলন, সেই আন্দোলন ছিল কিন্তু বামপন্থীদের। অর্থাৎ বামপন্থীরাই সামনে থেকে নেতৃত্বটা দিতেন। কিন্তু দেখা যায় 2013 সালের পরে, 2013 সালে যে পঞ্চায়েত নির্বাচনে যে ছাপ্পা অভিযোগ ওঠে, 2018 সালে যে মাত্রাটা অনেকটা বেড়ে যায়, এবং এইখানেই কিন্তু বামফ্রন্ট ভেঙে যাওয়া শুরু করে। এবং সেখানে কেন্দ্রে যেখানে বিজেপি সরকার, ফলে স্বাভাবিকভাবেই এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের জন্য কিন্তু বামফ্রন্টের ভোটাররা, বিভিন্ন নেতৃবর্গ কিন্তু বিজেপিতে যোগ দেন। এবং এক কথায় বলা চলে, বড় নেতা, তাবড় নেতা সেরকম না গেলেও গ্রাউন্ড স্তরের ভোটাররা কিন্তু চলে গেছেন একটা বড় অংশ বিজেপিতে। এবং তারপরে আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি। আনিস খান কাণ্ডে যেখানে লড়াইটা দিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি, এবং যে আন্দোলনটা করেছিলেন, আন্দোলন করলেও তার ফল কিন্তু পায়নি বামফ্রন্ট। কারণ 2024-এও কিন্তু সেই শূন্যে নেমে গেছে। একদিকে তৃণমূল কংগ্রেস যেখানে 46% ভোট পেয়েছে, সেখানে বিজেপির ভোট প্রায় 39%, বামফ্রন্ট অনেক পেছনে। তো সুতরাং এইখানে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জিদের মুখ করেও কিন্তু পাচ্ছে না। কিন্তু কেন পারছেন না? তার কারণ আমরা জানি জনপ্রতিনিধি একটা ফ্যাক্টর বিজেপিতে এই মুহূর্তে, কেন্দ্রে বিজেপি সরকার, সুতরাং এটা একটা বড় অ্যাডভান্টেজ বিজেপির কাছে। কিন্তু তার সাথে দিদি মোদি সেটিং, বামপন্থীদের এই যে প্রচার, এটা কিন্তু মানুষ কিন্তু গ্রহণ করেছেন, কিন্তু তার সাথেও ভোট কিন্তু বামপন্থীদের দিকে যাচ্ছে না। কারণ এই যে এখন যেটা চলছে যে বাংলাদেশে হিন্দু মুসলিম ইস্যু, অর্থাৎ বাংলাদেশে হিন্দু নির্যাতন, এখানে বলা যেতে পারে বামপন্থীর একটা বড়সড় সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কারণ বামপন্থীদের পক্ষ থেকে কিন্তু হিন্দুদের সমর্থনে তেমন কোনো কথা আসেনি, বা মুসলিমদের পক্ষেও আসেনি। তো সুতরাং এখানে দাঁড়িয়ে হিন্দু ভোট যে বামপন্থীদের পক্ষে যাবে না তা বলা বাহুল্য। এবং মুসলিম ভোট, আমরা জানি মুসলিম সম্প্রদায়ের ভোট কিন্তু সবসময় রুলিং পার্টির পক্ষেও থাকে। এবং এই বামপন্থীরাই যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু মুসলিম সমাজের ভোট কিন্তু বামপন্থীরাই পেতেন। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর মুসলিম ভোটের বড় অংশ বেশিরভাগটাই বলা চলে তৃণমূল কংগ্রেসের পেয়ে আসছে। তো সুতরাং আগামী দিনেও যে সংখ্যালঘু ভোট যে তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং বামপন্থীদের এই যে সিদ্ধান্তহীনতা রাজনীতির ক্ষেত্রে, এটাই কিন্তু তাদের ভাবাচ্ছে। কারণ আমরা জানি মীনাক্ষী মুখার্জি হোক বা শতরূপ ঘোষ হোক, সঞ্জয় বোস হোক, তারা কিন্তু বিভিন্ন আন্দোলনের কিন্তু নজরটা কিন্তু কাটছেন। দীপশিতা ধর হোক
নজরটা কাটছেন, সেই তুলনায় কিন্তু বিজেপির মুখ নেই। বিজেপির হয়ে লড়াই করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কিন্তু তার পরবর্তী স্তরে অর্থাৎ প্রজন্মের নেতা কিন্তু বিজেপিতে এই মুহূর্তে তৈরি করতে পারেনি, যেটা কিন্তু বামপন্থীরা কিন্তু পারছেন। কিন্তু তা সত্ত্বেও এক কথায় বলা চলে শূন্যে নেমে গেছে বামপন্থীরা। কিন্তু আরও একটা যেটা বড় ইস্যু, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেস মহিলা ভোট, মহিলা সংগঠন তাদের দিকে, এবং এটাও কিন্তু ভাবাচ্ছে। একদিকে যেমন মহিলা ভোট, মহিলা ইস্যু ভাবাচ্ছে, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার, অর্থাৎ একটা কথা সিকিউরিটি, নিরাপত্তাজনিত কারণে বিজেপির দিকে মানুষ ঝুঁকছেন, আরও একটা নেতৃত্বহীনতা, যার ফলে বামপন্থীরা কিন্তু গড়ে উঠতে পারছেন। এবং আমরা জানি প্রমোদ দাশগুপ্ত ভবনে যে সিপিএমের যে জেলা সম্মেলন হলো, সেখানে কিন্তু এই বিষয়টি কিন্তু উঠে আসছে যে মীনাক্ষী মুখার্জি হয়তো লড়াইটা দিচ্ছেন, মাঠে ময়দানে লড়াইটা করছেন, কিন্তু সংগঠনের ভোটারদের সেভাবে প্রভাবিত করতে পারছে না। আর যার ফলে যখনই নির্বাচনটা আসছে, তখনই ভোটটা একদিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে, আর একটা অংশ যাচ্ছে বিজেপির দিকে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।